অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আজ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পলিবিয়াস এবং পলিবিয়াসের রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রচিন্তায় পলিবিয়াসের অবদান। রাষ্ট্রচিন্তার বা সভ্যতার অগ্রগতি সাধনে যে সকল মহামানব অতি সাধারণ অবদান, অনন্য সাধারণ অবদান রেখেছেন, তার মধ্যে পলিবিয়াস অন্যতম। পলিবিয়াস 204 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসেডোনিয়ায় জন্মগ্রহণ করেন। পলিবিয়াসের পিতা একিয়ান লীগের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তৎকালীন সময়ে একটি প্রভাবশালী রাজনৈতিক দল ছিল একিয়ান লীগ। এই একিয়ান লীগের একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন পলিবিয়াসের পিতা। 168 অব্দে ম্যাসিডনের সাথে রোমের একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে একিয়ান লীগের পরাজয় হয় এবং সেই পরাজয়ের মাধ্যমে এই একিয়ান লীগের পতন ঘটে। এই পতনের কারণে 1000 গ্রিক পণ্ডিত ও দার্শনিককে রোমান সাম্রাজ্যের হাতে বন্দী হতে হয়, যার মধ্যে সেই 1000 গ্রিক পণ্ডিত ও দার্শনিকদের মধ্যে অন্যতম একজন ছিলেন পলিবিয়াস। এই পলিবিয়াসকে যখন রোমানদের হাতে ধৃত হয়েছিলেন, সেই রোমের কারাগারে আটকে থাকা অবস্থায় তিনি যে বইটা রচনা করেছিলেন সেটার নাম হচ্ছে হিস্ট্রি অফ রোম। অর্থাৎ রোমের যে সার্বিক উন্নয়ন এবং তারা উন্নতির শিখরে এবং বিশ্বের যতগুলো দেশ ছিল তৎকালীন সময়ে সামরিক শক্তিতে বা অর্থনৈতিক শক্তিতে রোমের অবস্থান ছিল সর্বশীর্ষে। সেই রোমের আইন শৃঙ্খলা, অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতি বিশ্লেষণ করে 40 খণ্ডে রচনা করেছিলেন হিস্ট্রি অফ রোম। সুতরাং এই হিস্ট্রি অফ রোমে একটা দেশের শাসন ব্যবস্থা কেমন হলে সেই দেশের শাসন ব্যবস্থা সভ্যতার উন্নতিতে পৌঁছাতে পারে সেটা তিনি দেখানোর চেষ্টা করেছেন। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার যে অবদান রয়েছে সেটা তারা হিস্ট্রি অফ রোম যে বইগুলো রয়েছে 40 খণ্ড সেখানে দেখিয়েছেন। যদিও পরবর্তীতে হিস্ট্রি অফ রোমের 40 খণ্ডের মধ্যে 5 খণ্ড উদ্ধার করা সম্ভব হয়েছিল। এখন একটু দেখব রাষ্ট্রচিন্তায় পলিবিয়াসের অবদান আসলে কি। আগেই বলেছি, রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যারা অনেক বেশি অবদান রেখেছিলেন বা গ্রহণযোগ্য মতামত দিয়েছিলেন তাদের মধ্যে এই পলিবিয়াস অন্যতম। একটু দেখি পলিবিয়াসের কি অবদান ছিল। প্রথম যদি দেখতে চাই সরকারের শ্রেণী বিভাগ, পলিবিয়াস তার হিস্ট্রি অফ রোমে একটা সরকারের শ্রেণী বিভাগ দেখিয়েছেন। অর্থাৎ সরকারি শ্রেণী বিভাগ করতে যে উনি দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে স্বাভাবিক রূপ আর একটা হচ্ছে বিকৃত রূপ। মনোযোগ দিয়ে শুনবে। সরকারের স্বাভাবিক রূপ একটা আর বিকৃত রূপ আর একটা, দুই ভাগে ভাগ করেছেন। এখন এই স্বাভাবিক যে রূপ সরকারের, সেখানে তিনি আবার 3টা ভাগ দেখিয়েছেন। আর বিকৃত যে রূপ, সেই বিকৃত রূপকেও তিনি 3টা ভাগে দেখিয়েছেন। এখন আসি স্বাভাবিক রূপের ভিতরে কোন কোন ধরনের সরকার আছে। এখানে স্বাভাবিক রূপের ভিতরে প্রথম বলেছেন ন্যায় বিচার ভিত্তিক রাজতন্ত্র। ন্যায় বিচার ভিত্তিক রাজতন্ত্র, রাজতন্ত্র কি আমরা জানি, যে ধরনের শাসন ব্যবস্থায় শাসক উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হন সেই শাসন ব্যবস্থাকে আমরা বলছি রাজতন্ত্র। অর্থাৎ উত্তরাধিকার সূত্রে শাসক নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ দাদা রাজা ছিলেন, বাবা রাজা আছেন, বাবার পরে ছেলে রাজা হচ্ছে বা কন্যা রাজা হচ্ছে, এটাকে আমরা বলছি উত্তরাধিকার বা রাজতন্ত্র। সাম্প্রতিক সময়ে যদি আমরা উদাহরণ দিতে যাই তাহলে আমরা ব্রিটেনে এটা দেখতে পাই, সৌদি আরবে এটা দেখতে পাই, যেখানে
রাজতন্ত্র রয়েছে। এই রাজতন্ত্রে উনি বলছেন যে স্বাভাবিক রূপ হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক রাজতন্ত্র, অর্থাৎ যে ধরনের রাজতন্ত্রের শাসন ব্যবস্থায় ন্যায় বিচার রয়েছে, অর্থাৎ যারা শাসিত হন সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণ ন্যায় বিচার পান, অর্থাৎ ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হচ্ছেন না। শাসক সবার প্রতি উদার, সমান এবং ন্যায় বিচার পরায়ণ। সেটা কি পলিবিয়াস বলছে এটা হলো সরকারের স্বাভাবিক রূপ। 2 নাম্বার বলছে অভিজাততন্ত্র, অর্থাৎ অভিজাততন্ত্রকে পলিবিয়াস বলছে সরকারের স্বাভাবিক রূপ। অভিজাততন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যারিস্টোক্রেসি, অর্থাৎ এই ধরনের শাসন ব্যবস্থায় কিছু সংখ্যক লোক ক্ষমতায় থাকে এবং সেই সংখ্যক লোক জনগণের সার্বিক কল্যাণের কথা চিন্তা ভাবনা করে যাবতীয় এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। এখানে জনসাধারণের মানবাধিকার উচ্চ থাকে না, অর্থাৎ সেখানে মানবাধিকারের প্রাধান্য দেওয়া হয় এবং ন্যায়পরায়ণ হয়, অর্থাৎ সার্বিকভাবে যদি বলতে চাই জনগণের কল্যাণ সেখানে নিহিত থাকে। এই অভিজাততন্ত্রকে পলিবিয়াস বলছে সরকারের স্বাভাবিক রূপ। সরকারের স্বাভাবিক রূপের ভিতরে 3 নাম্বার যেটা বলেছেন গণতন্ত্র বা ডেমোক্রেসি। গণতন্ত্রটা আমরা জানি যে জনগণের শাসন, জনগণের মতামতের ভিত্তিতে গঠিত যে শাসন বা জনগণের অংশগ্রহণের নিমিত্তে যে শাসন। সুতরাং গণতন্ত্র হচ্ছে পাবলিক পার্টিসিপেশন যেখানে থাকে, অর্থাৎ অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যেই ধরনের সরকার গঠন হয় সেই সরকারকে কিন্তু আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলছি, তোমরা জানো। এই গণতন্ত্রকে পলিবিয়াস বলেছেন স্বাভাবিক সরকার, অর্থাৎ এখানে জনগণের মতামতের ভিত্তিতে কিন্তু এই সরকারটা গঠিত হচ্ছে, যেহেতু সেখানে সাধারণ জনগণের মতামতের প্রাধান্য আছে, সুতরাং সেটা স্বাভাবিক। এতক্ষণ দেখলাম সরকারের স্বাভাবিক রূপগুলো কি, এবার দেখব সরকারের বিকৃত রূপ কোনগুলো, অর্থাৎ কোন কোন ধরনের শাসন ব্যবস্থা কি পলিবিয়াস গ্রহণ করেননি, নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ বিকৃত রূপ যেটাকে বলি, সেই বিকৃত রূপটা কি আসলে। 1 নম্বরে বলেছে শক্তিভিত্তিক রাজতন্ত্র, অর্থাৎ যে ধরনের রাজতন্ত্রে ন্যায় বিচার থাকে না, জনগণের সাধারণ কল্যাণ থাকে না, জনগণের মানবাধিকার থাকে না, রাজা বা শাসক শুধুমাত্র তার শাসন ব্যবস্থাকে বজায় রাখতে চান, জনগণের কল্যাণের কথা চিন্তা না করে নিজের কল্যাণের কথা চিন্তা করেন, অর্থাৎ প্রয়োজনে বল প্রয়োগের নীতি গ্রহণ করেন, জনগণের মতামতের প্রাধান্য তিনি দেন না। এই ধরনের রাজতন্ত্রকে আমরা বলছি, পলিবিয়াস বলছেন শক্তিভিত্তিক রাজতন্ত্র, অর্থাৎ শক্তি বা পাওয়ারের মাধ্যমে এই যে উত্তরাধিকার সূত্রে যে শাসন, সেই শাসনকে টিকিয়ে রাখা হচ্ছে, জনগণকে দমিয়ে রাখা হচ্ছে, জনগণকে চাপিয়ে রাখা হচ্ছে, প্রয়োজনে দমন পীড়নমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজা বা শাসক তার ক্ষমতাকে টিকিয়ে রাখছেন। এটাকে বলছে পলিবিয়াস শক্তিভিত্তিক রাজতন্ত্র, যেটা সরকারের বিকৃত রূপ। এরপরে আসি 2 নম্বরে বলছে কুলীনতন্ত্র বা ধনিকতন্ত্র। এটা সরকারের বিকৃত রূপ, অর্থাৎ যারা শাসন ব্যবস্থায় অভিজাততন্ত্রের বিপরীত হচ্ছে ধনিকতন্ত্র, অর্থাৎ কিছু ধনিকতন্ত্রে কিছু সংখ্যক লোক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এবং সেই কিছু সংখ্যক লোক জনগণের কথা চিন্তা না করে তার নিজের কথা চিন্তা করেন, নিজের পরিবারের কথা চিন্তা করেন। এটাকে আমরা পলিবিয়াস বলছে ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র, অর্থাৎ এখানে যারা শাসন ব্যবস্থায় থাকেন শুধুমাত্র তারাই সম্পদের পাহাড় গড়ে তুলতে পারেন, সাধারণ মানুষের মতামতের প্রাধান্য তারা দেন না, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে তারা শীর্ষস্থান অধিকার করেন। এইটাকে বলেছে পলিবিয়াস বিকৃত সরকার। বিকৃত সরকারে এর পরে যেটা বলেছেন জনতাতন্ত্র, গণতন্ত্রের বিপরীত যে ব্যবস্থাটা সেটা হচ্ছে জনতাতন্ত্র, এটা হচ্ছে বিকৃত রূপ। এই শাসক শ্রেণী যারা তাদের নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে সেটাকে বলছি জনতাতন্ত্র, অর্থাৎ
জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হওয়ার পরে সেখানে তারা তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে শাসক শ্রেণীতে যারা পরিণত হয়েছে তারা নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। কিভাবে তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়া যায়, কিভাবে তাদের লক্ষ্যকে পৌঁছানো যায়, এটাকে পলিবিয়াস বলছে জনতাতন্ত্র। সুতরাং এত সময় যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা ছিল পলিবিয়াসের সরকারের শ্রেণী বিভাগ। আমি সংক্ষেপে আরেকটু বলছি। পলিবিয়াস সরকারের শ্রেণী বিভাগ করতে যে সরকারকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা স্বাভাবিক রূপ আর একটা বিকৃত রূপ। স্বাভাবিক রূপের ভিতরে রয়েছে ন্যায় বিচার ভিত্তিক রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র। বিকৃত সরকারের ভিতরে রয়েছে শক্তিভিত্তিক রাজতন্ত্র, কুলীনতন্ত্র বা ধনিকতন্ত্র এবং জনতাতন্ত্র। আশা করি বুঝতে পেরেছ। এখন আসি, আলোচনায় ছিলাম পলিবিয়াসের অবদান রাষ্ট্রচিন্তায়। 2 নাম্বার যে অবদান সেটা হচ্ছে সরকার পরিবর্তনের চক্র দিয়েছেন। অর্থাৎ একটা দেশের সরকার কিভাবে পরিবর্তন হয় সেই চক্র দেখিয়েছেন পলিবিয়াস। কারণ তিনি রোমের কারাগারে আটক অবস্থাতে ছিলেন এবং আটক থাকা অবস্থায় সেখানকার যে অবস্থা ছিল সেই অবস্থা তিনি বিশ্লেষণ করেছিলেন এবং বিশ্লেষণ করেই তার মতবাদগুলো দিয়েছেন, যেটা আগেই বলেছি। সরকার পরিবর্তনের স্বাভাবিক চক্র সেটা কেমন তিনি বলেছেন, একটা দেশে যখন রাজতন্ত্র বিদ্যমান থাকে, অর্থাৎ শাসক যখন উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হচ্ছেন এবং তার দেশ চালাচ্ছেন, সেই অবস্থাতে একটা শ্রেণী যারা শাসনের বাইরে থাকেন তারা ওই শাসক শ্রেণীর নিন্দা করতে থাকে। অর্থাৎ তাদের যে সমস্যাগুলো আছে, যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো তারা সাধারণ জনগণের কাছে তুলে ধরে। আবার বলছি, যারা শাসন ক্ষমতায় আছে তাদের যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো, তাদের যে ব্যর্থতা, তাদের যে সমালোচনা, সেইগুলো একটা শ্রেণী নিয়ে সমাজের যে সাধারণ শ্রেণী আছে সেই সাধারণ শ্রেণীর কাছে যে উপস্থাপন করে এবং বলে এই সরকার এই কাজে জড়িত, এই সরকার দুর্নীতির দায়ে জড়িত, এই সরকার তোষণ নীতিতে জড়িত, সুতরাং এদেরকে বাদ দিয়ে সামনের নির্বাচনে যদি আমাদের ক্ষমতায় আনো তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। তারা জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেটটা নিয়ে তারা ক্ষমতায় আসতে চায় এবং জনগণও তাদেরকে বিশ্বাস করে তখন যারা ক্ষমতায় ছিল তাদেরকে সরিয়ে এই শ্রেণীকে ক্ষমতায় নিয়ে যায়। এরা যখন, অর্থাৎ এই শ্রেণী আবার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলো, শাসন ক্ষমতায় দীর্ঘদিন থাকার ফলে তারাও ঠিক আগের সরকারের মতোই স্বেচ্ছাচারী হয়ে যায়, নিজের কথা চিন্তা করে, নিজের কল্যাণের কথা চিন্তা করে এবং যে সাধারণ জনগণের সমর্থনের ভিত্তিতে ক্ষমতায় এসেছে সেই জনগণকে ভুলে যায়। তখন আরও একটা শ্রেণীর সৃষ্টি হয়, সেই শ্রেণী আবার জনগণের কাছে এসে আবার জনগণের সমর্থন চায়, তারাও ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সুতরাং পলিবিয়াস এই যে চক্রটাকে বলছে সরকার পরিবর্তনের স্বাভাবিক চক্র। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো কলেজ খুললে অবশ্যই আমাকে আবার বলবে, আমি পুরোটাই ছক আকারে আবার দেখিয়ে দেব। এরপরে যে অবদানটা রয়েছে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি, সেপারেশন অফ পাওয়ার। পলিবিয়াস তার হিস্ট্রি অফ রোম সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ছিল। এই গ্রন্থে উনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন, যে একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য এই সেপারেশন অফ পাওয়ার খুবই প্রয়োজন। সেপারেশন অফ পাওয়ারের প্রথম ধারণা দিয়েছিলেন মন্টেস্কো। প্রত্যেকটা দেশের সরকারের 3টা অংশ রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দ্য জুডিশিয়ারি। সরকারের 3টা বিভাগের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাগুলো ভাগ করে দিতে হবে। পলিবিয়াস বলছে একটা ক্ষমতার সাথে আর একটা ক্ষমতাকে কখনো জড়ানো যাবে না, 3টা বিভাগকে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ করে দিতে হবে এবং 3টা বিভাগ যেন আলাদা আলাদা কাজ করতে পারে সেই কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। যদি করা যায় তাহলে সেই দেশের উন্নয়ন নিশ্চিত। এরপরে যে অবদান রয়েছে ব্যালেন্স অফ পাওয়ার।
বা ক্ষমতার ভারসাম্য রক্ষা নীতির কথা বলেছেন। পলিবিয়াস শাসন ব্যবস্থার যে 3টা বিভাগের কথা বলেছেন, সেই 3টা বিভাগের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার ব্যালেন্স করার কথা বলেছেন। অর্থাৎ 3টা বিভাগ যেন কোনো বিভাগ ক্ষমতা একেবারে শীর্ষে, আবার কোনো বিভাগ যেন একেবারে ক্ষমতার নিচে না নামতে পারে। সুতরাং 3টা বিভাগের ভিতরে ব্যালেন্স করতে হবে। কোনো একটা বিভাগ, শাসন বিভাগ যেন অতিরিক্ত ক্ষমতা বা অধিক পাওয়ার এক্সারসাইজ না করতে পারে, জুডিশিয়ারি বা লেজিসলেচার যেন কম ক্ষমতা ভোগ না করতে পারে। সুতরাং এটাকে একটা ব্যালেন্স করার কথা তিনি বলেছেন। ব্যালেন্সিংয়ের যদি উদাহরণ আমরা দিতে চাই তাহলে এমনভাবে বলি, তোমরা যারা ভাই বোন রয়েছ, হয়তো তার ভিতরে তুমি একটু বেশি বোঝো, তোমার যে ছোটো ভাই বা বোনটা রয়েছে সে একটু কম বোঝে। তখন তুমি যখন বাইরে যাও তখন তোমার বাবা তোমাকে এটাই বলে যে তোর ভাই বা বোন একটু কম বোঝে, ওকে সাথে করে নিয়ে যা, ওকে একটু পাড়ায় দিস, ওকে একটু শিখিয়ে দিস, মানে বিষয়টা ব্যালেন্স করার চেষ্টা করছে। সুতরাং পলিবিয়াস বলছে এই যে 3টা বিভাগ রয়েছে বা সরকারের যে অর্গানগুলো রয়েছে তার ভিতরে যেন এটার ব্যালেন্স থাকে, অর্থাৎ কেউ যেন অধিক পাওয়ার এক্সারসাইজ করতে না পারে, আবার কেউ যেন কম পাওয়ার এক্সারসাইজ করতে না পারে। কারণ এখানে যদি পাওয়ার ব্যালেন্সিং না থাকে তাহলে সেখানে স্বেচ্ছাচারিতা যেটা রয়েছে সেটা বেড়ে যেতে পারে। সুতরাং পলিবিয়াস এই বিষয়টার উপরে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এরপরে গণতন্ত্রের সদিচ্ছার কথা বলেছেন। আগেই বলেছি, পলিবিয়াস যখন সরকারের শ্রেণীবিভাগ দেখিয়েছেন, গণতন্ত্রকে তিনি স্বাভাবিক রূপের ভিতরে ফেলেছেন। সেই গণতন্ত্রটা জনগণের শাসন, তোমরা জানো। সুতরাং এই গণতন্ত্রে পলিবিয়াসের সদিচ্ছা ছিল, অর্থাৎ উনি মনে প্রাণে চাইতেন যে গণতন্ত্রের হাতে মুক্তি সম্ভব। সুতরাং শাসন ব্যবস্থায় যদি জনগণের অংশগ্রহণ বাড়ানো যায় এবং জনগণকে যদি এই সিস্টেমের আওতায় আনা যায় এবং তাদের মতের ভিত্তিতে যদি সরকার গঠন করা যায়, দ্যাট উইল বি পারফেক্ট। সুতরাং এই গণতন্ত্রের প্রতি সদিচ্ছার কথা বলেছেন, সেটা দেশের সাধারণ জনগণ হোক, সেটা সরকার পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গ হোক বা আমলা হোক বা যে টাইপের মানুষ হোক না কেন, গণতন্ত্রের প্রতি যেন সদিচ্ছা থাকে সেটা তিনি গুরুত্ব দিয়েছেন। কারণ গণতন্ত্রেই মুক্তি বিশ্বাস করতেন পলিবিয়াস। এরপরে ন্যায় বিচারিক ক্ষমতার ভিত্তি পলিবিয়াস বলেছেন। একটা যে ক্ষমতা, আমি যে ক্ষমতায় টিকে থাকব, সেই ক্ষমতায় টিকে থাকার জন্য একটা বৈধ ম্যান্ডেটের দরকার হয়, একটা লিগ্যাল ওয়ের দরকার হয়। সেই লিগ্যাল ওয়েটা হচ্ছে ন্যায় বিচার। অর্থাৎ ন্যায় বিচারের মাধ্যমেই কিন্তু শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা যায়। যদি কোনো সিস্টেমে ন্যায় বিচার না থাকে তাহলে সেই সিস্টেমের প্রতি কিন্তু মানুষের অনাস্থা আসে, অর্থাৎ আস্থাটা হারিয়ে ফেলে, আস্থা সেখানে থাকে না, ক্রমেই সেখানে বিতর্ক জন্ম নিতে থাকে। সুতরাং এই পলিবিয়াস বলছে যে ন্যায় বিচারটা, আমি যে ক্ষমতায় টিকে থাকতে হলে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার যদি সেখানে প্রতিষ্ঠা হয়, জনগণের সরকারের প্রতি আস্থা বাড়বে এবং সেই সরকার আবার পুনরায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারবে। আর একই সরকার যদি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে সেই দেশের উন্নয়ন কিন্তু সুনিশ্চিত হয়। আধুনিক বিশ্বের সাথে যদি আমরা উদাহরণ হিসেবে দেখতে চাই, মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি, যেখানে মাহাথির মোহাম্মদ প্রায় 22 বছরে একটানা ক্ষমতায় ছিলেন এবং বিশ্বের যতগুলো দেশ রয়েছে উন্নয়নশীল দেশের কাতারে কিন্তু সেই দেশকে দাঁড় করিয়েছেন। সুতরাং পলিবিয়াসের যে তত্ত্ব সেটা কিন্তু এখনও প্রযোজ্য আছে, আমরা বলছি। সুতরাং এই ন্যায় বিচারটা ক্ষমতার ভিত্তি হবে তিনি বলেছেন, অর্থাৎ বিচার যে ব্যবস্থাটা রয়েছে সেটাকে অবশ্যই নিউট্রাল এবং জনগণের পক্ষে হতে হবে, তবেই সেখানে সার্বিক উন্নয়ন সম্ভব হবে। পলিবিয়াস মিশ্র সংবিধান নীতির কথা বলেছেন, অর্থাৎ একটা রাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেই সংবিধান জনগণের অর্থাৎ প্রয়োজনের নিমিত্তে সেটাকে মিশ্রণ করতে বলেছেন, অর্থাৎ মিশ্র সংবিধানকে তিনি অ্যাকসেপ্টেবল করেছেন, গ্রহণযোগ্য কথা বলেছেন। এখানে সংবিধানে যেই ধরনের শাসন ব্যবস্থা থাকুক না কেন, অর্থাৎ যে সরকারের শ্রেণীবিভাগের ভিতরে উনি
স্বাভাবিক রূপের ক্ষেত্রে যে ন্যায় বিচার ভিত্তিক রাজতন্ত্র, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের কথা বলেছেন, অর্থাৎ এই প্রত্যেকটা স্বাভাবিক রূপেই কিন্তু মিশ্র সংবিধান নীতির আওতায় আনতে হবে। অর্থাৎ সংবিধান প্রয়োজনে যখন যেটা দরকার, যদি গণতন্ত্র ওই সমাজের জন্য পারফেক্ট না হয় তবে সেখানে অভিজাততন্ত্র পারফেক্ট, অভিজাততন্ত্র না হলে সেখানে ন্যায় বিচার ভিত্তিক রাজতন্ত্র পারফেক্ট। সুতরাং প্রত্যেকটা যে শাসন ব্যবস্থাটাই পারফেক্ট সেখানে সেটা সংবিধানেই সেটা উল্লেখ করতে হবে, অর্থাৎ সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এটাকে উনি বলছেন যে মিশ্র সংবিধান নীতি। এরপরে সর্বশেষ যে অবদানটার কথা আমরা বলছি সেটা সম্পদের সুষম বন্টনের কথা বলেছেন। পলিবিয়াস এটা উপলব্ধি করতে পারতেন যে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি জোরদার না হয়, দেশের অর্থনীতি ক্ষেত্রে যদি শীর্ষস্থানে না যেতে পারে বা অর্থনৈতিক ক্ষেত্রে যদি পশ্চাৎপদ হয় তবে সেই দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং অর্থনীতি কিন্তু রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো না হয় সেই দেশের সরকার জনগণের কল্যাণে কিন্তু অত বেশি মনোনিবেশ করতে পারে না। সুতরাং সেই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সম্পদের সুষ্ঠু বন্টন। সেই দেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই দেশের যে অভ্যন্তরীণ যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদের সুষম বন্টন, অর্থাৎ খাতওয়ারি যে বন্টনটা রয়েছে সেটা করার পক্ষে রায় দিয়েছেন পলিবিয়াস, যুক্তি দিয়েছেন। তিনি সবসময় বিশ্বাস করতেন এবং পলিবিয়াস দ্য হিস্ট্রি অফ রোম তার চতুর্থ খণ্ডে তিনি দেখিয়েছেন যে সম্পদের যদি অসম বন্টন থাকে তাহলে সেখানে অর্থনৈতিকভাবে কখনো উন্নয়ন সম্ভব হবে না। আর যদি অর্থনৈতিকভাবে উন্নয়ন সম্ভব না হয় তবে সেখানে রাজনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। আর রাজনৈতিক উন্নয়ন যদি সম্ভব না হয় তাহলে জনগণের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারটা ভেঙে পড়বে, সর্বোপরি সেই দেশটা বিশ্বের কাতার থেকে নিচে পড়বে। সুতরাং এটাকে বলছে সম্পদের সুষম যে বন্টন, সেই সুষম বন্টনের মাধ্যমে কিন্তু একটা দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যাবে। এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এটা ছিল রাষ্ট্রচিন্তায় পলিবিয়াসের অবদান। সুতরাং এই যে পলিবিয়াসের সার্বিক প্রচেষ্টায় ছিল, একটু বলি, যখন একিয়ান লীগের পরাজয় ঘটলো বা পতন ঘটলো, একিয়ান লীগ আগেই বলেছি একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দল ছিল একিয়ান লীগ। এই একিয়ান লীগের যখন পতন ঘটলো সেই পতনের কারণেই কিন্তু প্রায় 1000 গ্রিক পণ্ডিত এবং দার্শনিকরা রোমান যে শাসক রয়েছে তাদের হাতে কিন্তু আটক হয়েছে। তাদেরকে যখন কারারুদ্ধ করা হয়েছিল তখন শুধুমাত্র পলিবিয়াসই এটাই অনুধাবন করার চেষ্টা করেছিলেন যে এই প্রজাতন্ত্র একিয়ান লীগ কেন পতন ঘটলো বা এই গ্রিক সমাজের অধপতন কেন আসলো, এই অধপতন থেকে আসলে উত্তরণের উপায়টা কি, আর যে রোমানদের হাতে আজ আমরা পরাজিত হলাম বা ধৃত হলাম সেই রোমানদের সভ্যতায় এত অবদান বা এত এগিয়ে যাওয়ার কারণটা কি বিশ্লেষণের চেষ্টা করেছিলেন পলিবিয়াস। আর এই বিশ্লেষণের চেষ্টা থেকেই কিন্তু তত্ত্ব দিয়েছিলেন তিনি। তবে যাই হোক, পলিবিয়াসের মূল এবং অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের অধিকার রক্ষিত হয়, জনগণের যে অংশগ্রহণ রয়েছে সেই অংশগ্রহণ যেন নিশ্চিত হয়। তোমরা বিভিন্ন বইয়ে পাবে, একটু দেখার চেষ্টা করবে। এর পরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। দেখা হবে সামনের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।